আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের মুখোমুখি অনুষ্ঠানে এমন একজন মানুষকে আমরা হাজির করতে চলেছি যেটা এনকে ডিজিটালের দর্শকদের কাছে খানিকটা অপ্রত্যাশিত, কিন্তু অপ্রত্যাশিত কাজ করাই তো এনকে ডিজিটালের কাজ। তাই এমন একজন মানুষকে এনেছি যিনি এখন বিতর্কের একদম সর্বোচ্চ সীমায়। তিনি আর কেউ নন, বঙ্গ টিভির রোজিনা রহমান। রোজিনা, তোমাকে আরো একবার স্বাগত এনকে ডিজিটালে। রোজিনা, নমস্কার। আজকে আমরা এটা ঠিক মানে সাক্ষাৎকার নয়, এটা তোমার সাথে আমার একটা আড্ডা, ধরে নিতে পারো ভাই বোনের আড্ডা হবে। এই আড্ডার মাধ্যমে যে কথা উঠে আসবে সেটা দর্শকদের কাছে আমরা পৌঁছে দেব। রোজিনা, প্রথমে আমি একটু জিজ্ঞাসা করি, তুমি কি মানে হিন্দু বিদ্বেষী? আপনার কি এতদিন মানে আপনি যে কদিন আমার সঙ্গে কথা বলেছেন আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি তো 35 বছর সাংবাদিকতা করেছেন। আবার সাংবাদিক হিসেবে কি আপনার তাই মনে হচ্ছে? আমি তো নিজে বলবো না। আপনার কি মনে হয়েছে? না, আমার কি মনে হয়েছে সেটা তো আমি নিশ্চয়ই বলবো, কারণ এই অভিযোগটা তোমার বিরুদ্ধে উঠছে। তোমার এক সময়ের সহকর্মীরা বা তোমার সাথে একসাথে ইউটিউব করা যারা সঙ্গী, তাদের মধ্যেই অনেকে প্রশ্ন তুলছেন, যারা নিজেদের নামের আগে পরে হিন্দু বসিয়ে নিজেদেরকে হিন্দু প্রমাণ করতে চান। তারাই বলছেন যে তুমি নাকি হিন্দু বিরোধী। তা আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম যে তুমি কি আদৌ হিন্দু বিরোধী? আমি সত্যি কথা বলতে আমি হিন্দু বিরোধী না, আমি মুসলিম বিরোধীও নই। আমি মানুষের পক্ষে, মানুষের সমর্থনে, মানুষকে ভালোবাসি। আর মানুষকে ভালোবাসার জন্য যা যা কিছু করা যায় সেইগুলো আমি করার চেষ্টা করি। এবার তাতে কেউ যদি আমাকে হিন্দু বিদ্বেষী করে দিয়ে ভাবে যে রোজিনা রহমানের অসংখ্য দর্শক আমি আমার দিকে টেনে নিতে পারবো, তাহলে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। খুব ভালো, এই পন্থাটা খুব ভালো। কারণ কেন, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি বলুন যাই বলুন, আমরা দেখছিলাম রাজ্য রাজনীতিতে ধর্ম নিয়ে ভাগাভাগি হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে। আমি কখনো একবারও রিয়েলাইজ করতে পারিনি যে এটা আমার সাথে হয়ে যাবে। না, মানে এবার আমি আমি এবার আমার কথা বলি তোমাকে। তুমি আমাকে জিজ্ঞাসা করলে, আপনি তো 20-30 বছর সাংবাদিকতা করছেন, আপনি আমাকে কি মনে করেন? দেখো, প্রথমত আমার যেটা মনে হয়েছে, তুমি একজন অত্যন্ত সৎ সাহসী সাংবাদিক। তুমি প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলো, সাংবাদিকদের কাজই তাই। আমি হয়তো অন্য একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলি, তুমি আর একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলো, কিন্তু আপনি প্রতিষ্ঠান দেশের বিরোধিতা। প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলেন, আমি রাজ্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলি, একদম, সোজা কথা। একদম, আমরা হ্যাঁ। দুজনেই প্রতিষ্ঠান বিরোধী। এবং তোমার এই প্রতিষ্ঠান বিরোধিতাকে আমি সেলাম করি, কুর্নিশ জানাই। এবং তুমি যে সাহসিকতার সাথে কাজগুলো করে চলেছো, তার জন্য এনকে ডিজিটালের সমস্ত দর্শকদের পক্ষ থেকে তোমাকে আমি অভিবাদনও জানাচ্ছি। এটা গেল আমার উত্তর। এবার আমার আরো একটা প্রশ্ন আছে। তুমি মূলত বিজেপির পক্ষে প্রচারটা করো বা করে এসেছো। মানে আমি তোমাকে যতগুলো তোমার ইন্টারভিউ দেখেছি, যতগুলো তোমার প্রোগ্রাম দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে তুমি প্রো বিজেপি বা বিজেপির পক্ষে প্রচার করো। হঠাৎ এমন কি ঘটে অ্যাকচুয়ালি গেল যে হ্যাঁ, এমন একটা কি ঘটে গেল যে বিজেপির লোকজনই তোমাকে মানে মুসলিম বলে দূরে সরিয়ে ঠেলে দিল একেবারে? সত্যি কথা বলতে দাদা, আমি যেহেতু রাজ্যের বিরোধিতা করি, তো শাসক দলের অপোজিটে যে বিরোধী দল রয়েছে তার দিকে আমার সমর্থনটা চলে যায়, পুরোটাই চলে যায়। যেহেতু এখানে দেখি মুখ্যমন্ত্রী বেশিরভাগ মঞ্চে উঠলে তিনি বক্তব্য রাখেন বিজেপির বিরোধিতা করে। তো বিজেপির কাউন্টার তো আর আমি সিপিএম এর মুখপাত্র থেকে নিতে পারবো না, সে তো আর বিজেপির হয়ে বলবে না। তো সেক্ষেত্রে বিজেপির একাধিক বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার গুলো করেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে এই বলছেন, আমি এই বলছি। মানে এইভাবে কাউন্টার গুলো করেন, যার ফলে আমার চ্যানেলটা ক্রমাগত দেখা যায় যে বিজেপি এর কাউন্টার হিসেবে আমার চ্যানেলটা ব্যবহৃত হচ্ছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বামের সম্বন্ধেও বলে বা বিকাশ রঞ্জনদের সম্বন্ধেও বলে, ফিরদৌস শামীমদের সম্বন্ধে বলে, তখন আমি আবার তাদের কাউন্টার গুলো নিতে চেষ্টা করি। কারণ মেনলি আমার টার্গেট থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং তার কাউন্টারে বিরোধীরা কি বলছে, এটাই আমি তুলে ধরি। আমি ইন্টারভিউ এর মাধ্যমেই তুলে ধরি, আমি নিজে থেকে খুব একটা কিছু বলি না। যদি ব্রেকিং থাকে তখন আমি চেষ্টা করি খবরটা জনগণের সামনে তুলে ধরার, সেক্ষেত্রে যেটুকু বলার দরকার আমি সেটুকু বলি, বাদ বাকি আমি প্রশ্ন তুলি যে এই কথাটা কেন বললেন, এটা কি হওয়া উচিত ছিল, বা
কি বলবেন আপনারা, এটাই তুলে ঠিক। ধরি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে জনপ্রিয়তা আপনিও জানেন যে যেভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। কারণ কেন, অনেকেই তো আমাকে অনেকভাবে আক্রমণ করেছিল, তবুও মানুষ আমার দিকেই তাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ঈর্ষার কারণ হয়ে উঠছিলাম। মানে অনেকের সঙ্গে আমি ফিল্ড করেছিলাম, কিন্তু আমি যে সাহসিকতার সাথে ছেড়ে সেই ফিল্ডটা একা নিজের দমে একটা চ্যানেল দাঁড় করিয়েছিলাম, সেই দিন যখন ছেড়ে এসেছিলাম, তারা কিন্তু সেই দিন ছেড়ে আসেনি। তারা স্যালারি নিয়েছে, উপভোগ করেছে, তারা খবরটা করেছে, একটা প্রতিষ্ঠানের থেকে খবর করেছে। কিন্তু আমি সমস্ত প্রতিষ্ঠান ছিন্ন করে আমি নিজের জায়গায় একটা লড়াই নিয়েছিলাম। সেই লড়াই যখন আমি প্রতিষ্ঠিত, তারা দেখছে রোজিনা প্রতিষ্ঠিত, আমরা কেন প্রতিষ্ঠিত হতে পারবো না? তারা যখন সবকিছু ছেড়ে এসে ভাবছে যে আজকে আমরা 1 লাখ কেন থাকবো, রোজিনার সঙ্গে একদিন আমরা এত কাজ করেছিলাম, রোজিনা এখন 1 মিলিয়ন চলে যাচ্ছে, আমরা কেন 1 লক্ষই দাঁড়িয়ে থাকবো? তারা তখন চেষ্টা করছে আমাকে টেনে নামানোর, একটা কিছু ইস্যু খোঁজার। আর সত্যি কথা বলতে, ইস্যুটা আমি নিজেই তো দিয়েছি দাদা, কেন আমি বলবো? মানে তাদের দোষ দেবো? আমি তো নিজেই মাথায় কাপড় দিয়েছিলাম, আজান হচ্ছিল, হুমায়ুন কবিরের লাইভ দেখছিলাম। আর মাথায় আমার ওড়না থাকলে আমি মাথায় কাপড় দিই, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে আমি নিজেই ছবি সৎভাবেই পোস্ট করেছি। তখন সেই পোস্টটা নিয়ে যাচ্ছে তাই ভাবে আক্রমণ শুরু হয়েছে। আমার হাজবেন্ড কমেন্ট গুলো দেখে তাকে বিব্রত করেছে কমেন্ট গুলো। সে আমাকে বললো, রোজিনা তুমি এইটা রেখো না, এগুলো এই ছবিটা হয়তো দর্শকরা বুঝতে পারছে না তুমি কি কারণে, সবাই ভাবছে হয়তো তুমি বাবরি মঞ্চে পৌঁছে গিয়ে এইরকম মাথায় কাপড় দিয়ে বসে আছো। তো ওরা ঠিক বুঝতে পারছে না, আর তুমি তো ফটোতে সেইভাবে বোঝাতেও পারবে না, তার চেয়ে ছবিটা ডিলিট করে দাও। পরবর্তী ক্ষেত্রে আমি যখন বাড়ি আসি, আমার মা বলল, না, কেন ডিলিট করবি? তুই তোর ধর্মীয় কাজ করছিস, আজান হচ্ছে, সেখানে মাথায় কাপড় দিয়ে একটা ছবি পোস্ট করতে পারবি না? এমন কি সাংবাদিকতার জীবন তোর, যে নিজের ঠিক। ধর্মচারণের বাধা হয়ে যাবে, কমেন্ট হবে? তখন আমার মা, সত্যি কথা বলতে, আমার এই লড়াকু মনোভাবের ক্ষেত্রে আমার মা আমার সঙ্গে থাকে সব সময়। তো সেক্ষেত্রে আমার মা যখন বললো, আবার আমি পুনরায় ওই বিতর্কটা যে সৃষ্টি হয়েছে তার একটা ক্লারিফিকেশন দিয়ে আবার ওই ছবিটাই আমি পোস্ট করেছিলাম। সেখান থেকেই রোজিনা সাম্প্রদায়িক হয়ে গেছে, যেহেতু বাবরি মসজিদের কেন আজান হচ্ছিল, মাথায় কাপড় দিয়েছে। শুধু বাবরি নয়, ওটা যে কোনো মসজিদের সামনে থেকে আমরা যখন যাই, বা আমাদের বাড়িতে থাকলেও যখন মসজিদের আজান কানে আসে, আমি তখন মাথায় কাপড় দিই। আমি তো কোথাও বলিনি আমি ইসলামের বিরোধী, কোথাও কি বলেছি? আমি আমার সাংবাদিকতাটা করি, কিন্তু আমার ধর্মচারণ করিনি। কোথাও কি এরকম মন্তব্য আমি করেছি? করিনি। আর একটা বিষয়, প্যাটির বিতর্কে আমি নিজে আমি চোখে আমি আসবো, দেখেছি। তুমি একবারে সব বলে দিলে হবে না, আমাকে প্রশ্ন করার সুযোগ তো দিতে হবে। দেখো, তুমি যেমন সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজে একটা চ্যানেল করেছো, এত বড় চ্যানেল, অনেক মানুষ তোমাকে দেখেন, তোমার কথা শোনার অপেক্ষা করেন। আমারও অনেকটা ওই রকমই, আমিও সমস্ত প্রতিষ্ঠান থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মাত্র 6,000 টাকা দামের মোবাইল নিয়ে আমি আমার চ্যানেল শুরু করেছিলাম। আজকে দেখো, তুমি বলো বা আমি বলো বা অনেকেই এরকম ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি, বহু মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সেটা কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে গেছে, কখনো বিপক্ষে গেছে, সে বিষয়টা আলাদা। দিনের শেষে তুমিও ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছো, আমিও ইউটিউবের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছই। তবে তোমার মা যে কথাটি তোমাকে বলেছেন, যে মানে আজান হলে মাথায় কাপড় দেওয়া ছবি একেবারে মুছবি না, এর জন্য তোমার মাকে আমি প্রণাম জানালাম। তোমার মাকে আমার প্রণামটা জানিয়ে দিও। নিজের ধর্মের সাথে, আমি একদম। হয়তো ব্যক্তিগতভাবে কোনো ধর্ম মানি না, আমি হিন্দুও নই, মুসলিমও নই, খ্রিস্টানও নই, ধর্মে আমার বিশ্বাস নেই, কিন্তু যারা ধর্মে বিশ্বাস করেন তাদের এই দৃঢ় মনোভাবটা থাকাটা সত্যিই জরুরি। তোমার মাকে আমার প্রণাম জানিও। এবার আসবো পরের প্রশ্নে, প্যাটিস নিয়ে আসবো পরে, প্যাটিসটা নিয়ে পরে আসবো। তোমার সাথে অভিজিৎ গাঙ্গুলির একটি সাক্ষাৎকার আমরা দেখলাম, এবং আমাদের চ্যানেলেও আমি তোমার অনুমতি নিয়ে সেটা দেখিয়েছি, এবং সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রিপারকেশন এসেছে, সব ঠিক আছে। এই যে তুমি সবসময় প্রতিষ্ঠান বিরোধিতা করতে গিয়ে মমতা বিরোধী হয়ে যাচ্ছ, একটু আমি তোমাকে বলি, তুমি যেমন নারী ক্ষমতায়নের একটা প্রতীক হয়ে উঠছো, মমতা বন্দ্যোপাধ্যায়ও নারী ক্ষমতায়নের একটা প্রতীকও, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে পুরুষতান্ত্রিক সমাজে সমস্ত পুরুষকে পেছনে ফেলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, ফুটপাতের দুধ বেচা একজন মহিলা, এটা তো তাকে কুর্নিশ করতেই হয়। যতটা কুর্নিশ তাকে করব আমি, ততটা কুর্নিশই তোমাকে করব, কারণ তুমিও নিজের পায়ে দাঁড়িয়েছো। তো
তো নারী ক্ষমতায়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোমার এত বিদ্বেষের কারণটা কি জানতে পারি? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার ব্যক্তিগত কোনো রাগ নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা যে সরকার পরিচালিত হয় সেই সরকার দ্বারা মানুষ যেভাবে হেনস্থা হচ্ছে, মানুষের চাকরি নেই বাকরি নেই, এই যে কথা উনি বলে এসেছিলেন সেই কথা উনি একটাও রাখতে পারেননি। যে উনি মানে সিঙ্গুর আন্দোলন থেকে উনার উত্থান, কার্যত সেই গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের প্রতি তার যে ভালোবাসা সেই মুহূর্তে আমরা দেখেছিলাম। সেই শিল্প কলকারখানা সব সমস্ত কিছু হবে, আমরা দেখছি না। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে আমরা যদি দেখি, আমরা শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সেক্ষেত্রে যদি যে কেউ থাকতো আমি তার সমালোচনা করতাম, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। আর আর আশা করি উনি উনার সরকার পরিচালনা করছে, যেগুলো ভুল ত্রুটি হচ্ছে সেগুলোর সমালোচনা আমি করছি। আর মানুষ উনার দ্বারা যদি প্রতারিত হয়, উনার দ্বারা বলতে উনার ব্যক্তিগত কাজকর্মের দ্বারা আমি বলছি না, উনার সরকারের দ্বারা যে যদি মানুষ প্রতারিত হয়, তাহলে তো আমি অবশ্যই সমালোচনা করব। সেটা হয়তো কখনো কখনো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করতে পারে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্যক্তিগত স্তরে দেখে। আর তিনি যদি প্রশাসনিক ক্ষেত্রে দেখে, তাহলে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করবে না আমার সমালোচনা, আমার মনে হয়। ঠিক বলেছ। কিন্তু আমি একই সাথে বলি, নরেন্দ্র মোদী তিনিও বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিলেন। 2 কোটি বেকারের চাকরি হবে, আহ, আমাদের কালো টাকা বিদেশ থেকে ফিরে আসবে, মানুষের হাতে হাতে টাকা পৌঁছবে, 100টা স্মার্ট সিটি হবে। তিনিও কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখতে পারেননি, কিন্তু তার সমালোচনা তো দেখি না তোমার চ্যানেলে। না, নরেন্দ্র মোদীর সমালোচনা আপনি অবশ্যই দেখেন আমার চ্যানেলে। যারা রাজনৈতিক বিশ্লেষক বসে, আপনি ইন্টারভিউ গুলো ফলো করলে অবশ্যই দেখতে পাবেন সেখানে। মানে যে যে কথাগুলো তারা বলে সেগুলো আদৌ করতে পারে কিনা, ভোটের সময় এসে কি বলে আর পরবর্তীকালে কি হয়, সেগুলো অবশ্যই দাদা আপনি দেখতে পাবেন। আমি ওনার বিশ্লেষকের নাম বলছি না, আপনি নিশ্চয়ই জানেন, বুঝতে পারছেন। তিনি এসে কিন্তু যথেষ্ট সমালোচনা করে, সেই সমালোচনাগুলো কিন্তু আমরা তুলে ধরি। তুমি যে বিশ্লেষকের কথা বলছো তিনি একজন সেফোলজিস্ট। তিনি প্রত্যেকবার ভোটের আগে বিজেপিকে ভোটে জিতিয়ে দেন, আর ভোটের পর দেখা যায় বিজেপি ভোটে হেরে গেছে। তো এইরকম একজন বিশ্লেষক, এইরকম একজন সেফোলজিস্টের কথার গুরুত্ব কতটা দেয় বাংলার মানুষ? তবুও তো দেয় নিশ্চয়ই। তার সত্যি কথা বলতে তার গ্রহণযোগ্যতা আছে। আমি তো আমার চ্যানেলের ক্ষেত্রে দেখেছি উনার কথা কিন্তু যখন যে যখন আমি একটা জিনিস দেখেছি দাদা, যে যখন একটা মানুষ শাসক এবং বিরোধী দুজনের তরফ থেকে যখন আক্রমণের শিকার হয়, তখন জানতে হবে সে ঠিক জায়গায় আছে। তার গ্রহণযোগ্যতা আছে মানুষের মধ্যে। আর যদি দেখি না ক্রমশ ঢলে যাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, বা মনোপলি ভাবে সে বিশ্লেষণ করছে, তখন কিন্তু তার বিশ্লেষণে প্রশ্নচিহ্ন ওঠে, আমার মনে হয়। আমরা শেষ করব অনুষ্ঠানটা, কিন্তু তার আগে প্র্যাকটিস নিয়ে কথা না বললেই নয়। তুমি গীতা পাঠের অনুষ্ঠানে এক ভদ্রলোক প্র্যাকটিস বিক্রি করছিলেন। তার দাদা, প্র্যাকটিসের আগে একটা ছোট্ট বিষয়, আপনি বলেছেন আমাকে আত্মপক্ষ একদম সমর্থনের সুযোগ দিচ্ছেন, একদম নিশ্চয়ই। ডিজিটালকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দর্শকের মধ্যে কি প্রতিক্রিয়া হবে, তারা আমাকে কিভাবে দেখে আমি জানি না, হয়তো অনেক গালাগালি বা অনেক কিছু তাদের থেকে শুনবো হয়তো, কিন্তু তারা যদি ব্যক্তিগত স্তরে রোজিনাকে চেনে যেমন আপনি চেনেন, তাদের পক্ষেও আমাকে মেনে নেওয়া সম্ভব হবে। আর একটা বিষয় হচ্ছে, অলরেডি আপনি দেখবেন একজন ইউটিউবার, আমি তার নাম বলছি না এখানে, তিনি আমার একটা কল রেকর্ডিং, যেমন আপনি আজকে আমার একটা ইন্টারভিউ করছেন, তেমন এই ইন্টারভিউটাকে আপনি কিভাবে এডিট করে ছাড়বেন আমার হাতে নেই, সেটা সম্পূর্ণ আপনার হাতে। সেই রকমই ভাবে সে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, ফোনিং, ফোনিং নিয়েছিলেন। নিয়ে সে এমন ভাবে বিকৃতি করেছে, যেখানে মানে কার্যত আমার সামাজিক লাইফ বা আমার ব্যক্তিগত লাইফেও ছাপ পড়েছে। কারণ কেন সে একটা, আপনি জানেন যে পাক স্পাই কাণ্ডে পেহেলগাঁওয়ের পর জ্যোতি বলে একজন ইউটিউবার ধরা পড়েছিল। তো সেখানে আমাদের কলকাতার মানে উলুবেড়িয়ার একটা ছেলে, সৌমিক হালদার বলে, সেও জড়িত ছিল, কার্যত তার সঙ্গে ছিল। তো তখন আমি প্রশ্ন তুলেছিলাম যে একই সঙ্গে আড্ডা মারছে, একই বিছানায় থাকছে কম্বলের তলায়, তাহলে তাকে পুলিশ কেন জিজ্ঞাসা করছে না? তার চ্যানেলে এই কথাটা আমি বলেছিলাম।
তো সে সেইটাকে এমন ভাবে বিকৃতি করে বলছে কোন বিজেপি নেতার মুখোশ খুলে দিল, রোজিনা কাকে ব্ল্যাকমেল করলো, মানে এইভাবে আমাকে জাস্ট আক্রমণ শুধু নয়, মানে আমাকে মেলাইন করার চেষ্টা করে ব্যক্তিগত স্তরে গিয়ে, যেটা আমার খুবই খারাপ লাগে। কারণ কেন, আমরা তো আলটিমেট সবাই তো সংবাদ মাধ্যমে কাজ করি একই প্ল্যাটফর্মে, নিজেরা নিজেদের মধ্যে এই যে আছড়া আছড়ি সবাই দেখছে, বক্তারা কিন্তু খুব মজা পাচ্ছে, মানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা বলছে বাহ তোদের তো বেশ ভালোই হচ্ছে একে অপরের সাথে, মানে তাদের মধ্যে যেমন আমরা খেয়েই দেখি, তারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আমাদেরকেও দেখছে এইরকম অবস্থায়। এটা আমার পক্ষে, মানে সত্যি কথা বলতে আমার পক্ষে কেন, ডিজিটাল মিডিয়ার পক্ষেও ক্ষতিকর। কারণ এই ডিজিটাল মিডিয়া একদিনে এই জায়গাটা পায়নি, আজকে অসংখ্য লড়াইয়ের পর আমরা পেয়েছি। এক সময় তো দেখা গেছে একজন ভদ্রমহিলা দেখবেন খুব আমাকে নিয়ে ভিডিও করছে ক্রমাগত, সে একদিন আমি প্রথম যেদিন চ্যানেলটা খুলে ইন্টারভিউ করতে গিয়েছিলাম, সে আমার মোবাইলটাকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে তার যে সেই দিনের রাগ, সে আজ পর্যন্ত তার রাগ প্রশমিত হয়নি আমার উপর, আরো রাগ বেড়েছে ক্রমাগত রোজিনাকে মেলাইন করার জন্য। মানে শুরু হয়েছে যখন দাদা ব্যক্তিগত স্তরে গিয়ে এই আক্রমণগুলো হয় না, আমি তো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমি শুভেন্দু অধিকারী নয়, তারা একটা বড় জায়গায় আছে। আমি যখন একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হয়ে যখন আমার উপরে এই আক্রমণগুলো আসে, তখন আমার অনেক কষ্ট হয়। কারণ কেন, আমাকে ফেস করতে হয়, আমার সামাজিক লাইফ আছে। আমি তো মানে এখন দেখা যাচ্ছে আমাকে দিয়ে থাম্বনেল করলে লাখ লাখ ভিউ, যাদের 200-100 ভিউ হতো, মানে কন্ট্রোভার্সি। আপনি হয়তো কন্ট্রোভার্সি করছেন না, আপনি কত ভিউ পাবেন আমি জানি না। না, আমাদের চ্যানেলে ভিউ কম হয়, কিন্তু আমাদের যে দর্শক তারা সবাই শিক্ষিত দর্শক, মার্জিত দর্শক। তারা গালমন্দ খুব একটা করেন না, কয়েকজন করেন, কিন্তু মানে তারা ব্যাপারটা স্পোর্টিংলি নেন। আমি জানি আমাদের দর্শকেরা, এর আগেও তুমি এসছো আমাদের চ্যানেলে, শফিকুল ইসলাম এসছেন, বাগানি এসছেন, আকরামুল বাগানি এসছেন, মানুষ কিন্তু পজিটিভলি নিয়েছিলেন। আমার ধারণা আজকের অনুষ্ঠানটাও মানুষ পজিটিভলি নেবেন। রোজিনার সাথে আমাদের গল্পগুজব চলবে মুখোমুখি অনুষ্ঠানে, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। তো আমি প্যাটিসকান্ডে যাচ্ছিলাম, প্যাটিসকান্ডের আগে আরেকটু জানতে চাইছি যে তুমি হুমায়ুন কবিরের সাথে ইন্টারভিউ করছো, তার সাথে ছবি তুলছো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, আর ছড়িয়ে আমি ছবি পড়ছে তুলি। তুমি, মানে যাই হোক, মানে সোশ্যাল মিডিয়ায় ছবি মানে দেখা যাচ্ছে তোমার স্বামীর সাথে হুমায়ুন কবিরের, এবং বাজারে ছড়িয়ে পড়ছে তুমি হুমায়ুন কবিরের নতুন যে দল, সেই দলের টিকিট নিয়ে ভোটে দাঁড়াচ্ছ, কেউ বলছে বিজেপির টিকিট নিয়ে দাঁড়াচ্ছ। আসলে কোন জায়গা থেকে কোন দলের হয়ে দাঁড়াচ্ছ ভোটে? আচ্ছা দাদা, একটা জিনিস, আমি পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা পেয়েছি বলে কি ভোটে দাঁড়াতে হবে? আমার তো এরকম মনে হয় না। সত্যি কথা বলতে এই ভোটে দাঁড়ানোর অঙ্কটাই একজন ইউটিউবার এমন ভাবে বিকৃতি করে খবর করেছে, যার জন্য আমার স্বামীকেও মনে হয় নোটিশ পেতে হয়েছে, যে তারা আতঙ্কিত হয়ে গেছে রোজিনা যদি তাদের ওখানের ক্যান্ডিডেট হয়ে যায়, মানে এরকম ধরনের বিষয়। আর একটা বিষয় হচ্ছে হুমায়ুন কবিরের বিষয়টা, যেটা আমি খুব ভালো একদম প্রশ্ন তুলেছেন, আমি এটাও ক্লিয়ার করে দিতে চাই। তো স্বাভাবিকভাবে আমি আমার হাজবেন্ড রাতের বেলা রোজ একসাথে ফিরি, তো ও ফিরছিল, ও দুজনে একসাথে ফিরছিলাম। আমি বললাম একটা ইন্টারভিউ আছে, হুমায়ুন কবির ওয়েস্টিনে কিন্তু সবাইকে ইন্টারভিউ দিয়েছে, তাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি। আমি যে ইন্টারভিউটা করতে গেছি, আমি ইন্টারভিউ এর শেষে ওই একই পর্দা, আপনি ওই দিনের ইন্টারভিউ আর আমার স্বামীর ছবিটা দেখে নিবেন। ওই দিনে ইন্টারভিউ করে তার অনেক লোকজনও ছিল, তার সিকিউরিটিরাও ছিল। তো ওই দিন ইন্টারভিউ করে বললাম দাদার সাথে একটা ছবি তুলে নাও,
আমি তুলে দিচ্ছি। আমি নিজেই বললাম যে যাবার পথে আমার, ধরুন আমাদের সাথে এর আগে আমার সাথে যদি কেউ ইন্টারভিউ কারোর বাড়িতে গেছে, তো তার সাথে তাকে বলি দাদা একটা আপনার সাথে ছবি তুলতে চাই। আমাদের তো, আমরা অনেক মানুষকে রোজ দেখছি, আমাদের অত ইন্টারেস্ট থাকে না, কিন্তু তবু যদি নতুন মানুষ কেউ যায়, সে যে কেউ দাদা, আমরা বলি যে না, আপনার সাথে এটা একটা আমার ছবি সাথে, তুলবে। এটা আমার সাথে হয়। আমার সাথে কেউ গেলে সে চায় যে অনুব্রত মণ্ডলের পাশে বা দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, এটা অনেকেই চায়, হ্যাঁ, জানি আমি। ধরুন আমার ক্যামেরা পার্সন যদি ইচ্ছা করে যে ঠিক আছে আমি তুলে দিচ্ছি, তো আমার স্বামীও গিয়েছিল, আমি বললাম আমি ফটোটা তুলেছি, ও বললো আমি ফেসবুকে পোস্ট করব না। আমি বললাম আরে করো, কি হবে, ফেসবুকে পোস্ট করলে তোমার তো এর আগে ওর মনোজ তেওয়ারির সাথে ছবি আছে, বড় বড় তৃণমূলের যারা মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে অনেক ছবি আছে, কারণ অনেকেই ওর পেশেন্ট, তো ওর ছবি আছে। তো তাতে কোনো অসুবিধা তো নেই। এই মানে আমি একটাই জিনিস অবাক হয়ে গেলাম, ও ওই মুহূর্তে পোস্টটা করলো বলে সাম্প্রদায়িক রোজিনাকে দাগাতে এআই করে বোরখা পরানো, স্বামীর সাথে হুমায়ুন কবিরের ছবি, ওয়েস্টিনে কোটি কোটি টাকার ডিল, আর কত মন গড়া গল্প আমাকে শুনতে হবে, আমি আর ভেবে পাচ্ছি না। বলছি যারা মিডিয়াতে এসে এত বড় বড় করে বলছেন, একটা অভিযোগ গিয়ে থানায় করে দিন আমার নামে, আমি সব ধরনের তদন্ত ফেস করতে রাজি আছি। কোনো নেতা, দাদা এর আগেও আপনাকে বলে গেছিলাম, কোনো নেতা যদি বলে রোজিনাকে আমি কোটি কোটি টাকা দিয়েছি বা 1 লক্ষ টাকা দিয়েছি, 1 লক্ষ কেন, 1 টাকা দিয়েছি যদি বলে, আমি তার জুতো নিয়ে যতদূর যেতে বলবে ততদূর যাব। কারণ ইউটিউবের ভরসায় আমাদের জীবন চলে, জীবিকা চলে, সবকিছু চলে ইউটিউবের ভরসায়। ইউটিউবে আমরা যে পরিমাণ ইনকাম করি আপনাদের আশীর্বাদে, আমাদের আর কারোর হেল্প চাইনি। আমার তো অলরেডি আপনাকে 13 জনের মতো আমার আছে স্টাফ, তারা সবার চলে যায়, শুধু ইউটিউব না, আমার ডেলি হ্যান্ডেও আছে। আমার সমস্ত কিছু আপনাদের আশীর্বাদে, আমার আর মানুষের আশীর্বাদে আমার চলে যায়, কারোর থেকে হাত পাতার আমার দরকার পড়ে না, কারণ আমরা তো ফোনে শুট করি। আর তাছাড়া দাদা আমার অফিস ফফিস একটা বিশাল কিছু ওরকম কিছু নেই যে কারোর কাছে হাত পাততে হবে। না, আমি আমার প্রশ্নের আগেই তুমি উত্তর দিলে, কত কোটি টাকা পেয়েছো এটা আমি জানতে চাইছিলাম, তুমি উত্তরটা দিয়ে দিলে। আমি ব্যক্তিগতভাবে রোজিনাকে চিনি, যতটা জানি, রোজিনা কোনো রাজনৈতিক নেতার থেকে একটা টাকাও নিয়ে কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। এটা আমার দর্শকদের বাইরে জন্য টাকার বললাম। কথা বললে আমি সেই প্রোগ্রামটা স্কিপ করি, সেই প্রোগ্রামটাই আর যায় না। না, সেটা আমার আজকে সাথেও একদিন হয়। বলেছিল আমাকে রাস্তা খরচাটা দেবো, আমি তার প্রোগ্রামটা কেন, তার ফোনই ধরিনি, আর স্কিপ করেছি। আমি এরকম অনেস্ট থাকি নিজের জায়গায়। আমি তো না, বলছি এটা, তদন্তের স্বার্থে আমি সব ফেস করবো, না না, এটা সব। হয়, এটা আমাদের সাথেও হয়। বহু রাজনৈতিক নেতা তাদের নিজেদের প্রচারের জন্য আমাদের টাকা পয়সা অফার করেন, এমনকি বাড়ি পর্যন্ত গাড়ি পাঠিয়ে দেবেন, নিয়ে যাবেন, পৌঁছে দেবেন, ইত্যাদি ইত্যাদি নানা খাবার দাবারের আয়োজন থাকে। একবারই আমি এই ফাঁদে পা দিয়েছিলাম, তারপরে দেখলাম যে তিনি আমার কাছ থেকে প্রচার চাইছেন। আমি তারপরে আর সেই অনুষ্ঠানও দেখাইনি, আর সেই রকম প্রোগ্রামে যাইও না, বা এরকম ফোন আমি দ্বিতীয়বার ধরিও না। যাকে এটা অনেকটা মিল তোমার সাথে হ্যাঁ আমার। দাদা, এখানে এখানে আরেকটা ছোট্ট করে নিয়ে, অনেকে আবার দেখবেন সাংবাদিক মহলে রোজিনা কি করে গাড়ি নিয়ে ঘুরে, গাড়ির ইএমআইটা 6,900 টাকা আমি দিই। গাড়িটা যেটা চড়ি এখনো পর্যন্ত 2 বছর হলো আমি ইএমআইটা দিচ্ছি, আমার নিজের টাকা থেকেই দিচ্ছি। না, মানে তোমার যা মানুষজন সাবস্ক্রাইবার, কত, দেখো তোমার যা সাবস্ক্রাইবার, তোমার যা ভিউজ, তাতে তুমি 6,900 কেন, তুমি 10,000 টাকা ইএমআই দিয়েও গাড়ি চাপতে পারো। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানো তো, আমরা বাঙালিরা কাঁকড়ার জাত তো, কেউ একটু ভালো থাকলে আমাদের একটু গাত্রদাহ হয়। তো সেখান থেকে এই ধরনের রিউমার ছড়ানো হয়, এই ধরনের কথা বলা হয়, মেলাইন করার চেষ্টা হয়। তারপরে একদিকে তুমি মহিলা, আবার মুসলিম, তোমাকে দাবিয়ে রাখা, দমিয়ে রাখাটা সহজ অনেকের কাছে। সে কারণেই আমি দেখতে পেলাম, শুধু তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যে তোমার বিরোধিতা করছেন তা না, বিজেপিরও, কট্টর বিজেপি, তাদের মতন লোকেরা, তারাও কিন্তু তোমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূল এবং বিজেপি ঠিক উভয় উভয় জায়গা থেকেই তোমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। খারাপ কোথায় লাগছে জানো রোজিনা, যে বিজেপির হয়ে তুমি এত দিন ধরে লাগাতার প্রচার করে গেলে, সেই বিজেপির লোকজনই যখন তোমাকে গালমন্দ করে, তখন একজন তোমার দাদা বলো বা একজন সহ ইউটিউবার বলো, খারাপ তো লাগেই। এটা তো নিঃসন্দেহে খারাপ লাগে। তৃণমূল তোমাকে গালাগাল করবে, এটা স্বাভাবিক, কিন্তু বিজেপির লোকেরাও করবে, এটা আমার কাছে কিন্তু একেবারেই স্বাভাবিক মনে হয়নি। আমি আমি তো তোমার, নিজেরই কদিন একটা মন্দিরের ঘন্টা মনে করছিলাম যে যে ইচ্ছা বাজিয়ে যাচ্ছে মন্দিরের ঘন্টা। না, আমি বলছিলাম মন্দিরের
ঘন্টা। তবে এই এই মুহূর্তে আমি মানুষ চিনতে পেরেছি দাদা, এটা হওয়ার দরকার ছিল খুব। কারণ কেন, কে কতটা পাশে আছে সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক আর কথা। এই আমার যে এত শত্রু, আমি কখনো ভাবতে পারিনি। আমি মানুষের সাথে এত ভালো ব্যবহার করেছি, এত কিছু করেছি, আমার এত শত্রু। না, আমি তোমার সত্যি শত্রু দাদা না, তোমার তোমার একটু বিভীষণ বেশি আর কি, মানে ঘরের শত্রুই বেশি। বাইরের শত্রুকে তুমি চিনতে পারো, ঘরের শত্রুকে চেনা যায় না। এই রকম সময়ে কিন্তু ঘরের শত্রুরা বেরিয়ে পড়ে, তাদের মুখ আর মুখোশ আলাদা হয়ে যায়, আমরা বুঝতে পারি। যাই হোক, তুমি দেরিতে হলেও বুঝেছো, তোমার বয়স অল্প, তুমি আরো এগিয়ে যাও, এটা আমি চাই। কিন্তু তার আগে প্র্যাকটিস প্রশ্নটা দাদা, আমি ও ছাড়ছি না। একটা প্রশ্ন করেছে ওরা। আপনার কাছে কি উত্তর আছে? বলছে রোজিনা কি করে এত কম দিনে এত বড় উত্থান? আপনার কি মনে হয়? দেখো, এর কম দিনে এত উত্থান, এটা কেন মনে হয়, এর অনেক রকম ব্যাখ্যা হতে পারে। অনেকেই নোংরা ইঙ্গিত করে, কিন্তু আমি তো সেই জায়গায় যেতে পারবো না, সেই রুচিবোধ আমার নেই। তবে তোমার উত্থানের পেছনে তুমি যে বিজেপির হয়ে প্রোপাগান্ডাটা করেছো, বিজেপির হয়ে কাজটা করেছো, বিজেপির সমর্থকেরা তোমাকে ভরসা করেছে, এবং এই তুমি যে সময় কাজটা শুরু করেছিলে তখন বিজেপির হয়ে প্রোপাগান্ডা করার লোকই ছিল না, হাতে গোনা কয়েকজন তোমরা ছিলে। সেই কারণেই তোমার এই দ্রুত উত্থান। আমরা যখন কাজ শুরু করেছি তখন মানে বিজেপির হয়ে প্রোপাগান্ডা করতে আমরা কটা চ্যানেলকে দেখেছি, আজকে তো অনেক চ্যানেল বেরিয়ে গেছে, কিন্তু তখন কটা চ্যানেল ছিল? তখন তো হাতে গোনা কয়েকটা চ্যানেল ছিল, তার মধ্যে তুমি একটা ছিলে। সে কারণে তোমার উত্থান হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি জানো রোজিনা, যে আমাদেরও আজকে ধরো আমার প্রায় 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চললো। এবং এটা কেন হচ্ছে? কারণ একটাই, যে মানুষ 5 লক্ষ, মানে মানুষ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন একটাই কারণে, যে তারা আমার কথা পছন্দ করছেন। আর তোমাকে যারা পছন্দ করছেন, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন। এতে মানে অন্য কিছু কারণ নেই। কে কি ইঙ্গিত করছে, কে কি নোংরা ভাষায় কথা বলছে, সেই বিতর্কেই আমি যাব না, আমি যেতে চাইও না। তোমাকে আগে বললাম, তুমি আমার বোন হও, বোনের মতো। আমি আমার বোনের সম্বন্ধে কুরুচিকর কথা বলতে পারবো না, এটা আমার এথিক্সে বাধে। যাই হোক রোজিনা, আমি প্র্যাকটিস কাণ্ড ছাড়ছি না, তুমি ছেড়ে গেলেও আমি ছাড়বো না। প্র্যাকটিস কাণ্ড নিয়ে গীতা পাঠ যে অনুষ্ঠানটা হলো, সেখানে প্র্যাকটিস কাণ্ড নিয়ে, মানে প্র্যাকটিস নিয়ে একটা কাণ্ড হলো। কাণ্ডটা এরকম যে এক ভদ্রলোক প্যাটিস বিক্রি করছিলেন একটা বাক্সে করে, তার বাক্সে চিকেন প্যাটিসও ছিল। তাই দেখে কিছু লোক তাকে মারলেন, তার মানে বাক্সটা ভেঙে দিলেন, তার রুটি রুজি নষ্ট করলেন, একদম আইন নিজের হাতে তুলে নিলেন। এই প্রতিবাদটা তুমি করেছিলে, মানে তোমার চ্যানেলের প্রতিবাদটা অভিজিৎ গাঙ্গুলির মুখ থেকে আমরা শুনেছিলাম। এবং তুমি শুধু সেই অভিজিৎ মানুষটিকে, গাঙ্গুলির মুখ থেকে না, আমিও করেছিলাম। না আমি একটা তোমারটাও তো প্রতিবেদন শুনেছি, বানিয়ে। আমি তোমার প্রতিবেদনটাও দেখেছি, তোমারটাও দেখেছি। এবং মানে তোমার প্রতিবেদন আর অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য, আমি দুটোকে তো এক সারিতে রাখতে পারি না। উনি হ্যাঁ, হ্যাঁ। নমস্য মানুষ, বড় মানুষ, প্রাক্তন বিচারপতি, এখন আবার এমপি। তো ওনার কথাটাই আমি বেশি করে জোর দিতে চাই। এই যে তিনি পর্যন্ত প্রতিবাদ করছেন, তিনি বিজেপির এমপি, তিনি পর্যন্ত বলছেন এরা সব কুলাঙ্গার, এদের মশা মাছির জ্ঞানও নেই, এই কথা পর্যন্ত তিনি বলছেন। এবং সেই যে আক্রান্ত মানুষটি, তিনি জাতে মুসলমান, তিনি মুসলমান হিন্দু যে জাতেই হোক না কেন, সেই আক্রান্ত মানুষটির পাশে তুমি কিছু আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছিলে। সেজন্য সেজন্য বিজেপির লোকেরা, তৃণমূল কিচ্ছু বলেনি, বিজেপির লোকেরা তোমাকে যা তা ভাষায় আক্রমণ করলো। কেন? কারণ কেন আমি সৌমিক হালদারের পাশে দাঁড়ালাম না? কেন আমি ওই প্যাটিসওয়ালার পাশে দাঁড়ালাম? প্যাটিসওয়ালা নাকি ওই সবজির প্যাটিস, মানে চিকেন প্যাটিসকে সবজির প্যাটিস বলে খাইয়েছে। আমি বলছি সত্যি কথা বলতে, আমি আপনাকে কি অমনি মানে এগ রোলের জায়গায় চিকেন রোল দিয়ে দেবে ভালোবেসে কেউ? কোনো দোকানদার আজ পর্যন্ত করেছে? আমি বলছি এটা আমার প্রচুর হাস্যকর মনে হয়েছে। তারপর আমার কাছে যে ভিডিওগুলো এসেছে, আমি তো ভিডিওগুলো প্রকাশ করিনি, আমার কাছে যে ভিডিওগুলো আছে, প্যাটিসওয়ালা, শুধু ওই প্যাটিসওয়ালার উপর অত্যাচার হয়নি, আরো একজন ছিলেন, তার উপরেও অত্যাচার হয়েছে। কার্যত প্যাটিসওয়ালাদের প্যাটিস বিক্রি হচ্ছিল না ওখানে।
কারণ ভেতরে গীতা পাঠের অনুষ্ঠানে খাবার দেওয়া হচ্ছিল। একটা সাংবাদিক স্টোরি করছিল যে ওখানে কেমন কেমন, আমরা তো বিভিন্ন ধরনের স্টোরি করি পোর্টালে, যে কিভাবে কত কি খাবার বিক্রি হচ্ছে। তো সে একজন বলছে প্যাটিস কিনবেন, তখন সেই সাংবাদিক বলছে দিদি ইনার থেকে খান না। বলছে না না, ওখানে তো খাবার দেওয়া হচ্ছে। বলছেন একটা যাবার সময় হলেও কিনে নিয়ে যাবেন, কারণ সে লোকগুলোর বিক্রি হচ্ছে না, তারা লোককে প্যাটিস খাইয়ে দিবে। দাদা এইটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি অনেস্টির জায়গা থেকে কখনো সরিনি। কোনো অন্যায়কে, সত্যি কথা বলতে এই যে আমাকে দাগিয়ে দেওয়া হয় বিজেপির নামে প্রোপাগান্ডা, আমি যদি দেখি বিজেপির দোষ, সেই টপিক থেকে আমি স্কিপ করে যাই। হয়তো সেটা নিয়ে প্রতিবাদ করি না, কিন্তু সেইটাকে সত্য করতে যাই না। কোনো মিথ্যে কথাকে, সম্পূর্ণ মিথ্যে, সেটাকে সত্য করার জন্য আমি তেড়ে ফুড়ে লাগি না। কিন্তু অনেকেই বলেছেন যে এক্ষেত্রে তো তুমি তো বিজেপির বিরুদ্ধেই বললে, বিজেপির যারা না, এইটা সমর্থক ছিল তাদের বিজেপির বিরুদ্ধেই চলে বিরুদ্ধে গেল। সত্যি কথা বলতে ওনারা গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওনারা ওইভাবে বাক্সটা ভেঙে দিচ্ছে। আমরা গ্রামে দেখেছি প্যাটিস ওইভাবে বিক্রি হয়, গ্রামে দেখেছি আইসক্রিমের বাক্সই যাই, সেই বাক্সর উপর লাথি মারাটা তারা সবসময় এরকম এরকম করে গড় করে। সেই বাক্সর উপর লাথি মারাটা কি ধরনের অন্যায় সেটা আমি নিজে চোখে দেখে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি কেঁদেছি শুধু। সকালবেলা উঠে একটা এপিসোড বানিয়েছি যে আমি এই বিজেপির অন্যায় আমি লোকেরাই সহ্য তোমার করতে বিরুদ্ধে পারবো না। লাগলো কেন? তোমার বিজেপির লোকেরাই তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে কেন তাহলে? সত্যি কথা বলতে বিজেপির লোকেরা যারা যাচ্ছে, তারা ওই উগ্র হিন্দুত্ববাদী, যেমন উগ্র মৌলবাদী সমাজের পক্ষে খারাপ, উগ্র হিন্দুত্ববাদী সমাজের ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতিকর। তো তারা চলে যাচ্ছে, তারা গেলে আমার কোনো ক্ষতি নেই। তারা যদি আমাকে ভুল বুঝে চলে যায়, কিন্তু মানুষের জন্য কথা বলবো না, সাবস্ক্রাইবার চলে যাবে, ভিউ চলে যাবে, রোজিনা এইসব ভয় পায় না। কারণ জানে পরিশ্রম করলেই সাবস্ক্রাইবার, ভিউ সবকিছু আসবে। আর রোজিনা কন্টেন্ট বানাতে জানে, রোজিনা খবর করতে জানে, মানুষ দেখতে বাধ্য হবে। যারা চলে যাবে তারা ঘুরিয়ে আরেকবার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলেও তারা এসে বঙ্গ টিভিতে একবার দেখবে যে রোজিনা কি বলেছে, আজকে সারাদিন কি করলো দেখি তো। আমার অনেকে এইটুকু তো আবার বিশ্বাস আছে নিজের অনেকে কাজের তো প্রতি। অনেকে তো এই কারণেও দেখবে যাতে রোজিনাকে আরো একবার ট্রোল করা যায়, তাকে আরো একবার মেলাইন করা যায়, এই কারণেও তো অনেকে দেখে। তো এটা হয়, হ্যাঁ, এটা অবশ্যই। এটা যেমন না, তোমার তাতে সাথে তো হয়। মানে ওরা যে কোনো কারণে করুক, আমরা তো দাদা ভিউটা পেয়ে যাই, তাই না? না না, এটা যেমন তোমার সাথে হয়, এটা আমাদের সাথেও হয়, আমার সাথেও হয়। কোনো বক্তব্যের ছোট্ট একটা অংশ কেটে নিয়ে সেটাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে মেলাইন করা, এগুলো চলে, এগুলো আমাদের প্রফেশনের একটা পার্ট। এটা যতদিন আমরা এই তবে দাদা একটা জিনিস কি, প্যাটিস কাণ্ড তো ঠিক আছে, মানে তারপর যেটা মানে দেবাংশুকে নিয়ে আমাকে কোথায় একটা ধুমধুমার পরিস্থিতি হলো ওই যুব ভারতী ওখানে, সেখানে দেবাংশুকে নিয়ে আমাকে প্যাটিস বিক্রেতা বানিয়ে সেখানে লেখা হচ্ছে যে রোজিনা আর দেবাংশু থাকলে প্যাটিস বিক্রি করলে হয়তো এই কাজ হতো না, এরা মানবিক তাই। আমি বলছি একটা মেয়ের এআই করে ছবি বানানো যায়, একটা মেয়ের সুর দিয়ে ছবি বানানো যায়, আবার আমার নামে প্রোফাইল বানিয়ে অলরেডি আমার কমেন্ট বক্সটা, মানে একটা কমেন্ট দেখাচ্ছে আর একটা প্রোফাইল দেখাচ্ছে আমি নাকি গরু গোবর সবকিছু একসাথে, গরু গোবর আর Sure. শুয়োর মনে হয় লেখাটা। হ্যাঁ, যদি লেখাটা আমি লিখতাম অবশ্যই আপনাকে পুরো পরিষ্কার করে বলে দিতাম সেই লাইনটা আমি কি লিখেছিলাম। সেইটাকে দিয়ে বলা হচ্ছে রোজিনা গরু খাওয়াবে বলেছে, মানে আমি গরু গোবর আর শুয়োর, এই আপনিও বললেন, আমি পুরো আমি কমেন্টে দেখেছি, এক্সাক্ট আমি কমেন্টটা কমেন্টটা দেখেছি। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা নিয়ে 3-4 জন ইউটিউবার মিলে মানে পুরো রোজিনা এই কমেন্টটা করেছে, রোজিনা এই কমেন্টটা করেছে। আরে ভাই, রোজিনা যে কমেন্টে, সত্যি কথা বলতে এই ধরনের মন্তব্য কোনো মানুষকে করব, আমি তো নিজে নিজে এই ধরনের মন্তব্যে বিশ্বাসী নই। সত্যি কথা বলতে যারা রোজিনাকে চেনে দীর্ঘদিন ধরে, যারা মেলামেশা করে, তারা রোজিনাকে বলে তোকে আজকে গরু খাওয়াবো, তোকে আজকে উজরি খাওয়াবো, এরকম ধরনের মন্তব্য করে তারা আমার সাথে। কিন্তু কোনোদিন তুমি কি আমি কোনোদিন কোনো মানুষ, তুমি কি আদৌ গরু খাও? না না, আমি গরু খাই না। না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, জানো তো, যে আমরা যেটা নই। আমাদের বাড়িতে সত্যি কথা বলতে রেড মিট একদমই আসে না, কারণ আমার মায়ের হাই সুগার, আমার হাজবেন্ডও একদম পছন্দ করে না, ও আগে ইন্ডিয়ান আর্মিতে ছিল। ও চিকেন, টোটালি আমরা চিকেন খাই, সবাই না, চিকেন, আমরা চিকেন আর মুশকিলটা মাছটাই কোথায়? বেশি চলে। বাঙালি এমনকি মাছ তো দাদা আমার খাবে। পাশের ফ্ল্যাটে কিছু ব্রাহ্মণ আছে, তাদের বাড়িতে যদি পুজো হয়, কেউ মারা যায়, আমার বাড়ি থেকে চা করে নিয়ে যায়, রুটি করে নিয়ে যায়, মানে এতটাই আমাদের বাড়িটা শুদ্ধ থাকে।
তারা সেটা বিশ্বাস করে মনে প্রাণে। আর আমাকে নিয়ে গিয়ে হিন্দুত্ববাদী এত বড় একটা তকমা লাগিয়ে আমি তাকে গরু খাওয়ানোর কথা বলবো, এই এত বড় একটা মিথ্যে কথা যেটা আমার নামে বলা হচ্ছে, আমি সেটাকে কখনোই সমর্থন করি। না, এটা কি হয় জানো তো, আমরা যা নই আসলে, আমরা পর্দায় আস্তে আস্তে মানে খানিকটা তো মানুষের পরিচিত মুখ হয়ে উঠেছি। এই পরিচিত মুখ হবার সুবাদে তোমাকে, আমাকে বা আমাদের কাউকে মানে নিয়ে ট্রোল করাটা খুব সহজ। এবং ট্রোল করাটা সহজ মানে ট্রোল করলে তাদের কিছু হয়তো ভিউজ বাড়ে, তাদের কিছু হয়তো লাইক কমেন্ট বাড়ে, এইসব হয়তো তারা এই কারণেই করেন। এগুলো খুব একটা গায়ে মাখতে নেই। আমি তোমার অনেক সিনিয়র, প্রায় তোমার বাবার বয়সী, সেই কারণেই আমি তোমাকে সাজেশনটা দিলাম। এগুলো গায়ে না মেখে নিজের কাজটা ঠিকভাবে করে যাও। আর আমি আশা করব যে তুমি মানে শুধু মানে বিজেপির হয়ে কথা না বলে, যেটা মানে সত্যি সত্যি মানুষের হয়ে কথা বলা, তুমি যেটা প্রথমেই বললে মানুষের হয়ে কথা বলি, মানুষের গলার আওয়াজ হয়ে ওঠো তুমি। এই আশীর্বাদ, এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করব। ভালো থেকো রোজিনা, আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।